নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। বিএনপি আগরতলা অভিযানে একটি লং মার্চ কর্মসূচি নিয়েছিল, যা ভারত সীমান্তে আসার অনেক আগেই কিন্তু থেমে গেল। অর্থাৎ এক কথায় যে হাওয়াটা বিএনপিকে দিয়ে কার্যত ফানুস ওড়ানোর চেষ্টা মোহাম্মদ ইউনূস করেছিলেন, তা কিন্তু সীমান্তে পৌঁছানোর আগেই কার্যত চুপসে গেল। দেখুন, এই পুরো ঘটনায় ভারত বাংলাদেশের সম্পর্ক যে আরো তলানিতে গিয়ে পৌঁছাবে সেটাই কিন্তু স্বাভাবিক। কারণ বিএনপি প্রথমে একটি সভা করে বাংলাদেশ থেকে ভারত সীমান্তে প্রায় 2000 গাড়ি কিন্তু পাঠিয়ে দিয়েছিল। এই 2000 গাড়ি যখন রাস্তায় আসে, তখন বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আরো 3000টি গাড়ি সেই র্যালিতে যোগদান করে। পরবর্তীকালে দেখা যায় 5000 গাড়ির একটি র্যালি ভারত সীমান্তের দিকে এগিয়ে আসছে। এতটা ঠিকই ছিল যে কেউ কোনো অভিযান করতেই পারে, কিন্তু তারা অভিযান করার জন্য যে জায়গাটি বেছে নিয়েছে তা অত্যন্ত সেন্সিটিভ, এবং এই জায়গায় কোনো অভিযান করা যায় নাকি, মানে কোনো ভারত বিরোধী কোনো স্লোগানকে কার্যত রিফ্লেক্ট করতে গিয়ে ভারতকে আক্রমণের পথ বেছে নেয় না যাওয়া যায় নাকি, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। অত্যন্ত ইম্যাচিওর একটা কর্মসূচি, যা দুই দেশের পারস্পরিক সম্পর্ক যে সময় ভালো হওয়ার কথা ছিল, ঠিক সে সময় কিন্তু আরো খারাপ জায়গায় চলে যাবে। আর এই পুরো ঘটনায় বিএনপি রাজনীতি এবং তারা বাংলাদেশ নিয়ে কি করতে চাইছে, নিঃসন্দেহে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে যাবে। ঠিক যেরকম ভাবে প্রশ্নচিহ্ন উঠবে বাংলাদেশের সেনা প্রধানকে নিয়েও। বাংলাদেশের আইন শৃঙ্খলা কিন্তু বর্তমানে সেনাবাহিনীর হাতে আছে। সেনাপ্রধান কিন্তু জানেন এই ধরনের কর্মসূচি ঠিক কি জায়গা নিতে পারে। এই ধরনের কর্মসূচি যদি ভারতের পক্ষ থেকে প্রতিহত করা হয়, তাহলে বাংলাদেশের অবস্থা ঠিক কোথায় যাবে। কিন্তু সবকিছু জেনেও দিনের পর দিন তিনি ভারত বিরোধী স্লোগানগুলোকে কার্যত প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, এবং কার্যত ভারত অভিযান করব এই ধরনের কর্মসূচিকে তোল্লাই দিয়ে যাচ্ছেন। এই সেনাপ্রধানের পর্ব নিয়ে আমি এই প্রতিবেদনের শেষ পার্টে একটা আলোচনা নিঃসন্দেহে করব। তাহলেই বুঝবেন কোন বিপজ্জনক খেলা কিন্তু সেনাপ্রধান খেলছে। আগে বিএনপির রাজনীতি নিয়ে একটু বলা যাক। বিএনপি যে ঠিক কি করতে চাইছে এক এক সময় মনে হয় তারাই কিন্তু জানে না। এই বিএনপি কিন্তু সর্বপ্রথম বাংলাদেশের রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের পর ভারতের সঙ্গে মিটিং করেছিলেন। ভারতের হাই কমিশনের সঙ্গে মিটিং করার পর বিএনপি সচিব একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন পরবর্তীকালে ভারতের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক বজায় রাখার জন্য বিএনপি যদি ক্ষমতায় আসে ভারতের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজকর্ম করবে। অর্থাৎ বিএনপি সেদিন বুঝেছিলেন বাংলাদেশের রাজনীতি ভবিষ্যতে যদি তারা ক্ষমতায় আসেন বা ত্বরান্বিত করতে চায়, তাহলে ভারতের সাহায্য প্রয়োজন। শুধু ভারত তো ভারতের মানে বাংলাদেশের প্রতিবেশী নয়, একাধিক ক্ষেত্রে ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে না পারলে বিএনপি কেন, যে কোনো রাজনৈতিক দলই কিন্তু সমস্যায় পড়তে পারেন। তা বিএনপি বুঝেই কিন্তু সর্বপ্রথম ভারতের হাই কমিশনের সঙ্গে মিটিং করেন। বিএনপির এই যে স্টান্ট, এটাকে কিন্তু বুঝে জামাতও পরবর্তীকালে ভারতীয় হাই কমিশনের মিটিং করেন। এরপর রাজনীতিটা ঠিক কিভাবে বদলালো, এরপর বিএনপি এবং জামাত উভয়ই বুঝতে পারলেন তারা যদি ভারত বিরোধিতা না করেন, তাহলে বাংলাদেশের যে সাধারণ মানুষ যাদের মনে ভারত বিদ্বেষী বা ভারত বিরোধিতা চরমে গিয়ে পৌঁছেছে, তাদের মনে জায়গা পাবেন না। অর্থাৎ বাংলাদেশে যে ইউনূস সরকার এবং তার উপদেষ্টা সমন্বয়করা যে রাজনীতি করেন, যে রাজনীতি করে সাধারণ মানুষকে দিনের পর দিন ভুল বুঝিয়ে ভারত বিরোধী করে তুলেছেন, সেই সাধারণ মানুষের কাছে নাম্বার পাওয়ার জন্য বিএনপি কিন্তু কার্যত ভারত বিরোধিতার আশ্রয় নিলেন। ইতিহাসে কি হয়েছে ভুলে যান। এই বিএনপিরই খালেদা জিয়াকে অটল বিহারী বাজপেয়ী এক প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন বাংলাদেশের মতো একটি জায়গায় এই যে অর্থনীতি সম্পূর্ণভাবে বস্ত্র শিল্পের উপর ডিপেন্ড করে থাকা উচিত নয়। আপনাদের এখানে যে তেল পাওয়া যায়, নিঃসন্দেহে ভারতের থেকে বেশি তেল বাংলাদেশে পাওয়া যায় মাটির তলায়। অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন আপনারা এই তেল উৎপাদনের দায়িত্ব ওএনজিসিকে দিন। খালেদা জিয়া অটল বিহারী বাজপেয়ীর মতো এই স্বনামধন্য ব্যক্তিত্বের যে পরামর্শ, তা কিন্তু সেদিন শোনেননি। তিনি যদি শুনতেন, তাহলে বর্তমান সময়ে বাংলাদেশের অর্থনৈতিক মন্দা চরমে গিয়ে পৌঁছাতো না, কিংবা মুদ্রাস্ফীতিতে দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে খারাপ রেজাল্ট কিন্তু বাংলাদেশ শেষ 3 মাসে করতো না। বর্তমান সময়ে আপনি দেখুন মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা বা সমন্বয়করা যেভাবে ভারত বিরোধী আবেগকে প্রশ্রয় দিয়ে গেলেন, মানুষের মনে সঞ্চারিত করলেন, কার্যত মোহাম্মদ ইউনূসের পাতা যে ফাঁদ, সেখানে কিন্তু পা দিলেন বিএনপিরা। এই বিএনপি রাজনীতিবিদরা প্রথমে যে স্ট্যান্ড নিয়েছিলেন
ভারতের পাশে থাকো, ভারতকে সঙ্গে নিয়ে রাজনীতিতে ফিরে আসো, তারা কার্যত কিন্তু মোহাম্মদ ইউনূসের পাতা একটা ফাঁদে অর্থাৎ ভারত বিরোধিতার আশ্রয়কেই কিন্তু মূলধন করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন। দেখুন, দুই পক্ষের মধ্যে বাদানুবাদ থাকতেই পারে, কিন্তু রাজনীতিতে তারাই থেকে যায় যারা একটা দূরদর্শিতা দেখায়। এখানে কিন্তু বিএনপি নেতারা কোনো দূরদর্শিতা দেখাতে পারলেন না। পরবর্তীকালে যদি নির্বাচন হয় এবং সেই নির্বাচনে বিএনপি যেভাবে ফিরে আসার চেষ্টা করছে, আমি যদি ধরেও নিই কথার স্বার্থে বিএনপি ফিরে আসে, যদিও আসার সম্ভাবনা নেই, তাহলেও কিন্তু তারা যে পদক্ষেপ নিচ্ছে, যারা যে কর্মসূচি নিচ্ছে, তাতে কিন্তু ভারত কোনোভাবেই বাংলাদেশের পরবর্তী রাজনীতিবিদদের আর সহায়তা করবে না। ভারত অভিযান করো, 5,000 গাড়ি নিয়ে ভারত সীমান্তে ঢুকিয়ে দাও, এটা কোনোদিন রাজনৈতিক দলের কর্মসূচি কি হতে পারে? এই প্রশ্ন কিন্তু আমার থাকলো। পাশাপাশি যে আগরতলাতে ওরা ভারত অভিযান করার চেষ্টা করছেন, যদি ইতিহাস মনে থাকতো তাহলে দেখতেন এই আগরতলার অ্যালবার্ট এক্কা কিন্তু একসময় পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের প্রাণ দিয়ে এই বাংলাদেশিদের বাঁচিয়েছিলেন। শুধু তাই নয়, আগরতলার একাধিক শহীদ কিন্তু মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন বাংলাদেশকে স্বাধীন করার জন্য। আর সেই আগরতলা অভিযান করে, ভারত বিরোধী অভিযান করে কার্যত বিএনপি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ভেসে থাকার চেষ্টা করলেন। এই বিএনপি মুখে এমন বড় বড় কথা বলেন যে মনে হয় এরা একদম সাধু পুরুষের মতো একটা জায়গা নিয়ে নিয়েছে। কিন্তু আজকে তো প্রশ্ন করতে ইচ্ছা করে, আজকে চিন্ময় মহাপ্রভুকে যেভাবে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে, তার বিরুদ্ধে বিএনপি কি করেছে? আপনারা আরো শুনলে অবাক হবেন, চিন্ময় মহাপ্রভুর বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে তা বিএনপির এক কর্মীর করা। তাহলে বিএনপি কেন সেই মামলা প্রত্যাহার করছে না? বলার জন্য তাকে ধরে রাষ্ট্রদ্রোহ আইন, এটা কি আপনারা চান? আপনাদের একজনই কর্মী, খুবই গুরুত্বপূর্ণ নেতা, এইটাই মামলাটা তিনি করেছেন, ঠিক আছে? তো এই মামলাটা যখন তিনি করেছেন, আমরা বহিষ্কার করেছেন, ফাইন, আমি অ্যাপ্রিসিয়েট করি। মামলাটা কেন প্রত্যাহার করেন, এটা আমাকে বলেন। এই বিএনপি তো ভারতের সঙ্গে মিটিং করে বলেছিল ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, তাহলে দিনের পর দিন ভারত বিরোধী স্লোগান, বিএনপি রিজভিনাকে শাড়ি পুড়িয়ে দিচ্ছে, শাল পুড়িয়ে দিচ্ছে, ভারত বিরোধী বিভিন্ন মন্তব্য করে বাংলাদেশের জনগণকে উস্কাচ্ছে। কি ধরনের রাজনীতি আমি সত্যি হয়তো বুঝতে পারছি না। যদি ক্ষমতা থাকে তাহলে যে কথাগুলো আপনারা বলে মানুষের মনে দাগ কাটার চেষ্টা করেন, সেই কথাগুলোকে পালন করে চিন্ময় প্রভুর বিরুদ্ধে মামলাটা প্রত্যাহার করুন। আপনার টিভি মিডিয়ায় বলছেন সেই মামলা দেওয়াটা ঠিক হয়নি, অথচ আপনাদের লোকই সেই মামলা করেছে, আপনারা সেই লোককে সাসপেন্ড করেছেন, কিন্তু মামলাটা প্রত্যাহার করেননি। কিসের জন্য? কারণ একটাই, আপনারাও এই মৌলবাদকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসতে চাইছেন, যেন ফাঁকা মাঠে গোল করবেন আপনারা। কিন্তু মনে রাখবেন, শেখ হাসিনা যেভাবে জেগে উঠেছে, শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা তৎপরতা দেখা যাচ্ছে, সেখানে আপনারা নির্বাচনে লড়লেও কার্যত ধরাশায়ী হবেন, তা আজকে লিখে নিন। কিন্তু যেভাবে ভারত বিরোধিতাকে আশ্রয় করে রাজনীতি করার চেষ্টা করছেন, তা বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। ইতিহাস আপনাদের হয়ে যে কথা বলেছিল, আজ কিন্তু সেই ইতিহাসকে বদলানোর সুযোগ ছিল আপনাদের সামনে। আপনারা কিন্তু সেই ইতিহাসকে বদলাতে পারলেন না। উল্টে মানুষের মনে আপনাদের সম্পর্কে যেরকম ভালো ধারণা হতে তৈরি হয়েছিল, আজ কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে ঘরে দরে আপনাদের অবস্থা মোহাম্মদ ইউনূসের চেয়েও খারাপ। পাশাপাশি বাংলাদেশের যে বর্তমান রাজনীতি, সেই রাজনীতি কোন দিকে যাবে তা কিন্তু নির্ধারণ করার একটা জায়গায় চলে গেছেন সেনাপ্রধান। দেখুন, এই সেনাপ্রধান কিন্তু এক বিপজ্জনক খেলা খেলছেন বলে আমার মনে হয়। একটু ইতিহাসে ফিরে যান। ইতিহাসে ফিরে গেলে দেখবেন জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এক ঐতিহাসিক ভুল করেছিলেন। তিনি বাংলাদেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে ডিভাইড অ্যান্ড রুল গেম খেলার চেষ্টা করেছিলেন। তিনি সেনাবাহিনীকে দ্বিখণ্ডিতকরণ করে পাকিস্তানপন্থী সেনা সদস্যদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছিলেন। এই যে পাকিস্তানপন্থী সেনা সদস্যদের সামনে নিয়ে আসার জন্য তিনি এরশাদকে কিন্তু সেনাপ্রধান করেন। পরবর্তীকালে প্রমাণিত হয় তার মৃত্যুর জন্য কিন্তু এরশাদই দায়ী। কারণ এরশাদ শুধুমাত্র পাকিস্তানপন্থী ছিল না, সে কিন্তু অন্যতম বড় একটি সংগঠন হিজবুতেরও সদস্য ছিল। আর বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান কিন্তু সেই ডিভাইড অ্যান্ড রুলটাকেই দিনের পর দিন প্রশ্রয় দিচ্ছেন। অর্থাৎ ইতিহাসে জিয়াউর রহমান যে ভুল করছেন, যেই ঐতিহাসিক ভুলের ফলে আজও বিএনপি কার্যত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, সেই ঐতিহাসিক ভুলটাই কিন্তু সেনাপ্রধান ফিরিয়ে আনছেন। বাংলাদেশের সেনাবাহিনীতে পরীক্ষিত 37 জন এমন সেনা সদস্য আছেন যারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে, বঙ্গবন্ধুর বিভিন্ন স্থাপত্য
স্থাপত্য ভাস্কর্য বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। এই সকল অভিযোগ থাকা সত্ত্বেও এই 37 জন সেনা সদস্যকে আজ অবধি কেন সেনা প্রধান সাসপেন্ড করলেন না, এই প্রশ্ন আজকে আমার করতে ইচ্ছা করছে। পাশাপাশি এই সেনাপ্রধান উপর মহলের একাধিক সেনাকর্তার সঙ্গে এই 37 জন মিডিল এবং লোয়ার লেভেল যে সেনাবাহিনী সদস্য আছে তাদেরকে কাজে লাগিয়ে দিচ্ছেন, যা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ভয়ঙ্কর। অর্থাৎ বঙ্গবন্ধু বিরোধী একটা আবেগকে কাজে কিন্তু সেনাপ্রধানও লাগিয়ে যাচ্ছেন। তিনি কার্যত বাংলাদেশের যে মির্জাফর তা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। যে শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছিলেন সেই শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করেছেন তিনি, ঠিক সেই শেখ হাসিনাকেই দেশ ছাড়তে বাধ্য করেছেন তিনি। কার্যত শেখ হাসিনা একটি ভিডিও বানানোর জন্য সেনাপ্রধানের কাছে অনুমতি চেয়েছিলেন, সেটিও কিন্তু পালন করা হয়নি। আর এই সেনাপ্রধান আজকে ক্ষমতার জন্য এই বিএনপি, ইউনেস এবং এদের মতো মৌলবাদী কিছু চরিত্রকে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে কার্যত বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন। যত অশান্ত হবে বাংলাদেশ, তত সেনাপ্রধানের ক্ষমতা দখলের রাস্তা কিন্তু প্রশস্ত হবে, তাই সেনাপ্রধান জানেন। আর এই বিপজ্জনক খেলা খেলতে খেলতেই বিএনপির মতো একজন রাজনৈতিক আতিপাতি দলকে ভারত সীমান্ত অভিযান করার একটা ছাড়পত্র তিনি দিলেন। আর যখন দেখলেন ভারতবর্ষ এই পুরো বিষয়টাই কড়া হাতে দমন করার জন্য আগরতলা সীমান্তে ভারতীয় সেনা মোতায়েন করে দিয়েছে, প্রায় কয়েক হাজার সেনাবাহিনীকে ডিপ্লয় করে দিয়েছে শিলিগুড়ি থেকে নিয়ে গিয়ে, তখন কিন্তু তিনি এই বিএনপির সমাবেশকে আটকে দিলেন। কিন্তু প্রথমেই কেন আটকালেন না? কেন বিএনপি সদস্যরা 1.5-2 দিন ধরে এরকম লং মার্চ অভিযান করতে পারলেন? আপনারা কেন বিএনপি সদস্যদের বাধা দিলেন না? আপনাদের হাতে আইন। আপনারা যখন দেখলেন ভারতীয় সেনা সদস্যরা কামান, আপনারা যখন দেখলেন কাঁদানে গ্যাস, জল কামান সবকিছু ভারতীয় বর্ডার এরিয়ায় মজুত করে দিয়েছে, গোলা, বন্দুক, বোম বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় সেনারা কার্যত প্রস্তুত ছিল বিএনপির কে কড়া হাতে মোকাবিলা করার জন্য, ঠিক তখনই আপনাদের হাওয়া শুকিয়ে গেল, ভয়ে বিএনপিকে আটকে দিলেন। কিন্তু যখন আটকানোরই ছিল, তাহলে প্রথমেই কেন আটকালেন না? এই ধরনের রাজনৈতিক অভিযান কি আদত দুই দেশের সীমান্তে সুস্থতা আনে? আপনারা এইদিকে বিএসএফ এর সঙ্গে মিটিং করছেন, আর এদিকে বিএনপির মতো একটা ছাড়পোকা দলকে ভারত সীমান্ত অভিযান করার জন্য ছাড়পত্র দিয়ে যাচ্ছেন। এই দ্বিচারিতা কেন সেনাপ্রধানের, এটা কিন্তু সাধারণ মানুষকে কোনো না কোনো সময় বলতে হবে। নয় ভারতের সঙ্গে মিটিং করুন, নয় বিএনপির মতো এরকম ছুটকা ছাটকা দলকে ভারত সীমান্তে অভিযান করার জন্য ছাড়পত্র দিন। দুটো একসাথে কিন্তু কোনোভাবে হতে পারে না। যেভাবে আপনার সেনাবাহিনী কার্যত 2 থেকে 3টে টুকরো হয়ে গেছে, যেভাবে হাসিনাপন্থী সদস্য হয়ে গেছে, যেভাবে পাকিস্তানপন্থী সদস্য হয়ে গেছে, যেভাবে হিজবুতপন্থী সদস্য হয়ে গেছে, সেই সেনাবাহিনী আগে আপনি সামলান, তারপর বাংলাদেশের ক্ষমতা দখল করার চেষ্টা করবেন। আমার মনে হয় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা হয়তো সেনাপ্রধানকে সেই পরামর্শই দেবে। পাশাপাশি কালকে আরএসএস ভারতকে আরো একটি বিষয় কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে। ভারত সরকার তারা বলেছে, যদি আপনারা না পারেন তাহলে অন্যভাবে সমস্যার সমাধানের চেষ্টা করুন, কিন্তু দিনের পর দিন হিন্দুদের উপর অত্যাচার, সংখ্যালঘুদের উপর অত্যাচার ভারত যেন কোনোভাবেই মেনে না নেয়। এবং এখানেই ইন্টারেস্টিং পয়েন্ট, দিনের পর দিন যেভাবে আন্তর্জাতিক মহলে প্রেশার আসছে, ইন্টারনাল মন্ডলের যেভাবে প্রেশার আসছে, সেখানে ভারত সরকার কবে কড়া অ্যাকশন নেবে সেটাই একটা বড় প্রশ্ন। কারণ ওরা সীমান্ত অব্দি আসার চেষ্টা করছে, আর ভারত সীমান্ত কোনো আতিপাতি দেশের সীমান্ত নয়, বিশ্বের অন্যতম বড় একটা গণতান্ত্রিক দেশের সীমান্তকে এইরকম অশান্ত করার চেষ্টা যারা করছে, তাদেরকে ভারতের সেনাবাহিনী, যা বিশ্বের অন্যতম চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি, তা কিন্তু এক নিমেষে ধ্বংস করার জন্য যথেষ্ট। তা এবার হয়তো বোঝানোর সময় এসে গেছে। আর সেনা প্রধানকে কড়া হুঁশিয়ারি দেওয়ার সময় হয়তো ভারতের পক্ষ থেকে এসে গেছে, অন্তত এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমার মনে হয়। আপনারা কি ভাবছেন যে বিপজ্জনক খেলা সেনাপ্রধান করছে, যেভাবে এই অভিযানে বিএনপির হাওয়া বেরিয়ে গেল, এরপরেও কি ভারতবর্ষের কার্যত চুপচাপ বসে থাকা উচিত? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।